how to write electronic arrangement. তো ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট আমরা লিখতে গেলে আমাদের কিন্তু তিনটে ল মাস্ট জানতে হবে। প্রথম যেটা জানতে হবে কি, কয়েকটা ল দ্বারা আমরা ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট লেখাটা শিখব। তো একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট কেমন হবে, সেল সাবসেল বা অরবিটাল গুলোতে ইলেকট্রন কিভাবে ছড়িয়ে আছে সেটা জানানোর জন্য আমাদের কিন্তু কতগুলো ল সম্বন্ধে আগে জানতে হবে। আমরা যে লটা সম্বন্ধে জানবো, যে 1 নম্বর যে লটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপল। এক্সক্লুশন প্রিন্সিপল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপল সম্বন্ধে জানবো। 2 নম্বর যে লটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে কি বলো, আফবাও প্রিন্সিপল। আফবাও প্রিন্সিপল, আফবাও প্রিন্সিপল। 3 নম্বর যে রুলটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে হান্স রুল। হান্স রুল। এই তিনটে ল থেকে আমরা কিন্তু এদের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে ঠিকঠাক করে ডিটেলসে বুঝতে পারবো। আবারও বলছি, 1 নম্বর হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপল, 2 নম্বর হচ্ছে আফবাউস প্রিন্সিপল, 3 নম্বর হচ্ছে হান্স রুল। এই তিনটে সম্বন্ধে আমরা আলোচনা করলে আমরা কিন্তু ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে বুঝতে পারবো। ঠিক আছে, আমরা আসলে চলে আসো এক এক করে প্রতিটা ল সম্বন্ধে আলোচনা করি। এক এক করে প্রতিটা ল সম্বন্ধে আলোচনা করা যাক। এখন আমাদের আলোচনা করার বিষয় পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপল। এক্সক্লুশন প্রিন্সিপল। তাহলে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপল কি বলছে? এই রুলটা দেখো, এই রুলটা বলছে যে নো টু ইলেকট্রন, no two electron in an atom can have four quantum number identical. No two electron in an atom can have four quantum number identical. আবারও বলছি, no two electron in an atom can have four quantum number identical. মানে দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বার কখনো একই হতে পারবে না। no two electron in an atom can have four quantum number identical. দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বার কখনোই একই হতে পারবে না। দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বার সে কি করছে, কখনোই একই হতে পারবে না। দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বার কখনোই একই হতে পারবে না। ঠিক আছে, কিরকম বলছে এক্সপ্লেনেশনটা আমরা করি, তাহলেই তোমরা বুঝতে পারবে। এক্সপ্লেনেশন বলছে যে যদি কোনো কারণে দুটো ইলেকট্রনের তিনটে কোয়ান্টাম নাম্বার একইও হয়ে যায়, কিন্তু 4 নম্বর কোয়ান্টাম নাম্বারটা অবশ্যই আলাদা হবে। এক্সপ্লেনেশন দেখো, বলছে if two electrons have same n, l and m values, if two electrons have same n, l and m values, if two electron has same n, l and m values, then it must be different. Then they must have different s values. Then they must be different in s values. আমাদের তো চারটে কোয়ান্টাম নাম্বার আছে, তাদেরকে তো আমরা n, l, m আর s দিয়ে ইন্ডিকেট করি। যদি কোনো কারণে দেখো যে দুটো ইলেকট্রনের তিনটে কোয়ান্টাম নাম্বার একই হয়ে গেছে, n একই হয়ে গেছে, l একই হয়ে গেছে আর m একই হয়ে গেছে, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এই তিনটে কোয়ান্টাম নাম্বারই একই হয়ে গেছে, তাহলে দে মাস্ট হ্যাভ ডিফারেন্ট
spin quantum number values, then they must have different spin quantum number values. আমরা এটাকে ঠিক অনেকটা এক্সপ্লেন করতে পারি এইভাবে। ধরো একটা অরবিটাল নিয়েছি, একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকে, দুটো ইলেকট্রনকে আমরা এইভাবে রাখতে পারি। তো এই দুটো ইলেকট্রনকে এইভাবে রাখতে পারি কেন কেন না, দেখো এই দুটো ইলেকট্রনেরই n l আর m সেম, n l আর m এই দুটো ইলেকট্রনেরই সেম, দুটো ইলেকট্রনেরই n l আর m সেম, কিন্তু ফার্স্ট ইলেকট্রনটার s হচ্ছে প্লাস হাফ আর সেকেন্ড ইলেকট্রনটার s হচ্ছে মাইনাস হাফ। তাহলে এখানে যে দুটো ইলেকট্রন পেয়েছি ফার্স্ট ইলেকট্রনের জন্য n ইকুয়াল টু কত, n l আর m এই তিনটে ভ্যালু সেম হয়ে যাবে, কিন্তু s ভ্যালুটা ডিফারেন্ট হবে। দেখো আমরা এখানে একটা एग्जांपल দিয়ে তোমাদের দেখাই। ধরো আমি তোমাকে লিখেছি 1s2, এখানে আমরা দুটো ইলেকট্রন নিয়েছি 1s2, এখানে আমরা দেখতে পাচ্ছি s এর একটাই অরবিটাল, এখানে দুটো ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রনটার n কত 1, l কত 0, m কত 0 আর s কত প্লাস হাফ। আর সেকেন্ড ইলেকট্রনটা দেখো n টা 1, l টা 0, m টা কত 0 আর s টা কিন্তু মাইনাস হাফ। আবার দেখো এখানে দুটো ইলেকট্রন পেয়েছি, দুটো ইলেকট্রনের n l আর m আর s এর ভ্যালু পাচ্ছি। তুমি বলবে n কোনটাকে ইন্ডিকেট করে, তোমরা তো আগেই জেনেছো এই যে প্রথমে যে এই যে নাম্বারটা লিখি এই নাম্বারটা সবসময় n কে ইন্ডিকেট করে, আর এই যে s p বা d বা f এটার উপরে ডিপেন্ড করে যে এরা এটা হবে ছোটটাতে রাখো। দেখো এইটা দেখো দুটো ইলেকট্রন পেয়েছি, দুটো ইলেকট্রনেরই n l m এর ভ্যালু সেম, কিন্তু s এর ভ্যালুটা আলাদা, একটা প্লাস হাফ আর এটা হচ্ছে কি মাইনাস হাফ, এটা হচ্ছে কি প্লাস হাফ আর এটা হচ্ছে কি মাইনাস হাফ। s ইকুয়াল টু একটা কি প্লাস হাফ আর এটা হচ্ছে s ইকুয়াল টু মাইনাস হাফ। বলো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বলো শিবাঙ্গিনী বুঝতে পেরেছো? শিবাঙ্গিনী ব্যাপারটা কি বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে নাকি বলো? তাহলে এইখান থেকে আমি একটা কনক্লুশনে আসতে পারি। কি কনক্লুশনে আসতে পারি? দেখো from Pauli's exclusion principle we can conclude that from Pauli's exclusion principle we can conclude that from Pauli's exclusion principle from Pauli's exclusion principle we can conclude that an orbital can contain two electrons, an orbital can contain two electrons having same n l and m values but different s values, electron for one electron s equal to plus half, that is clockwise motion, that is the electron is in clockwise motion, and for another electron s equal to minus half। তাহলে একটা অরবিটালে সবসময় মনে রাখবে যে একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকে, একটা ক্লকওয়াইজ মোশনে থাকে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে থাকে। এইটা আমরা পাউলি's exclusion principle থেকে বলতে পারি। From Pauli's exclusion principle we can conclude that an orbital can contain two electrons, one with clockwise spin and another with anti-clockwise spin. Clear?
তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো? বলো সমাপন। আব্বাও প্রিন্সিপাল। আরে তোমরা কি কোনদিন কোনো ঘর তৈরি করেছো? ঘর তৈরি করার সময় আমরা কি দেখেছি বলো? ঘরের প্রথমে ভিত তৈরি করতে হয়, তারপরে ছাদ তৈরি করতে হয়, আস্তে 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 করে তারপর ছাদের দিকে যেতে হয়। কখনো কি আগে ছাদ তৈরি করার পরে ভিত তৈরি করি? হ্যাঁ কি না বলো? আগে কি ছাদ তৈরি করার পর আমরা ভিত তৈরি করি? ঠিক তেমনি সেই একই কথা বলেছে আব্বাও প্রিন্সিপাল, বলছে যে ইলেকট্রন উইল অকুপাই সেলস এন্ড সাবসেলস ইন অর্ডার অফ দেয়ার ইনক্রিজিং এনার্জি। তাহলে ইলেকট্রন, আব্বাও প্রিন্সিপাল বলছে ইলেকট্রন উইল অকুপাই, electron according to above principle it is said that electron will occupy cells and subcells, electron will occupy cells and subcells, cells and subcells in order of their increasing energy, in order of their increasing energy, increasing energy. That means lower energy orbit or subcells and subcells would be filled up first, and then higher energy or cells and subcells would be filled. তাহলে এর মানেটা কি? যে আবারও বলছি, ইলেকট্রন will occupy cells and subcells in order of their increasing energy. Electron will occupy cells and subcells in order of their increasing energies. তো এটার মানেটা কি? যে আগে লোয়ার এনার্জি অরবিট গুলো ভর্তি হবে, সাবসেলস গুলো ভর্তি হবে, তারপর হায়ার এনার্জি সাবসেলস গুলো ভর্তি হবে। ক্লিয়ার? যেমন হবে আগে তোমাদের কি হবে, যে সাবসেলস গুলোর এনার্জি কম সেটা আগে ভর্তি হবে, তারপর যার এনার্জি বেশি সেটা ভর্তি হবে। তো আমরা এখন বুঝবো যে কার এনার্জি বেশি আর কার এনার্জি কম, সেটা আমরা বুঝবো কি করে। এটা বোঝার জন্য আমাদের কিন্তু একটা রুলস আছে, সেই রুলস আছে কি N+L রুল। তাহলে আবারও বলছি, এনার্জি অফ সেলস এন্ড সাবসেলস, cells and subcells are determined by N+L rule. N+L rule. Energy of cells and subcells are determined by N+L rule. N+L rule. Energy of cells and subcells are determined by N+L rule. তাহলে আমরা বুঝবো কি করে কোন সেল বা সাবসেলের এনার্জি কম আর কার বেশি, সেটা বুঝবো কি করে? না, N+L রুল দিয়ে বুঝবো। N+L রুল। তাহলে এখন আমাদের আলোচনা আগে করে নিতে হবে যে N+L রুলটা কি, আমরা একটু দেখে নেব। তাহলে তোমরা সবাই লিখবে N+L রুল। N+L রুল কি বলছে দেখো। N+L রুল এক নম্বরে বলছে যে the cells or subcells having lower N+L values would be filled up first and have lower energy. The cells and subcells having lower N+L values, has lower energy and filled up fast, যার N+ ভ্যালু কম হবে, N+L ভ্যালু কম হবে, সেটা আগে ভর্তি হবে। ক্লিয়ার? 2 নম্বর একটা রুলস বলছে যদি দুজনের ইকুয়াল হয়ে যায় তখন আমি কি করব? ইফ টু সাবসেলস হ্যাভ সেম N+L ভ্যালুস দেন হোয়াট উইল হ্যাপেন? দেখো 2 নম্বর রুলস বলছে যে ইফ টু সাবসেলস have same N+L values, if two subcells have same N+L values, then the subcell having lower N+L values, lower N values will fill up fast, will be filled up fast. আবারও বলছি, যদি দুটো সাবসেলের সেম N+L ভ্যালু হয়ে যায়
তাহলে সেই সাবসেলটা যার লোয়ার এন প্লাস এন ভ্যালুজ আছে সেটা আগে ভর্তি হবে। আবারও বলছি, যদি দুটো সাবসেলের সেম এন প্লাস এল ভ্যালু হয় তাহলে দ্য সাবসেলস হ্যাভিং লোয়ার এন ভ্যালুজ উইল বি ফিল্ড আপ ফার্স্ট। দ্য সাবসেলস হ্যাভিং লোয়ার এন এল ভ্যালুজ উইল বি ফিল্ড আপ ফার্স্ট। ব্যাপারটা বোঝা গেছে? বলো, যে যদি দুটো সাবসেলের সেম এন প্লাস এল ভ্যালুজ হয় তাহলে দ্য সাবসেলস হ্যাভিং লোয়ার এন ভ্যালুজ উইল বি ফিল্ড আপ ফার্স্ট। ইজ দ্যাট ক্লিয়ার? বলো শুভাঙ্গিনী, বোঝা গেছে? প্রীততি কি বললে বলো, কি বুঝলে বলো? যদি আমরা দেখতে পাই যে দুটো সাবসেলের ইকুয়াল এন প্লাস এল ভ্যালুজ আছে তাহলে আমরা সেখান থেকে কি বলতে পারবো? দুটো সাবসেলের যদি ইকুয়াল এন প্লাস এল ভ্যালুজ থাকে তাহলে কি বলবে? যার এন ভ্যালুজ কম তা সেটা আগে ভর্তি হবে, তাই তো? তাহলে আমরা এখন এইটাকে নিয়ে ডিটেলস ডিসকাশন করতে চাইছি। এটাকে নিয়ে আমরা এখন ডিটেলস ডিসকাশন করতে চাইছি। চলে আসো, এটা প্রত্যেকে তুলে নিয়েছো, লেখা হয়েছে প্রত্যেকে আমাদের যে বিভিন্ন সেলস গুলো পেয়েছিলাম, কি কি সেল পেয়েছিলাম? কে সেল, এল সেল, এম সেল, এন সেল, ও সেল আর পি সেলস পেয়েছিলাম। কে সেলস এর জন্য তুমি পেয়েছিলে একটাই সাবসেল 1s, সেখানে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। এল সেলের জন্য তুমি দুটো সাবসেল পেয়েছিলে, একটা 2s একটা 2p, এখানে দুটো ইলেকট্রন আর এখানে 6 ইলেকট্রন থাকতে পারে। এম সেলের জন্য তুমি তিনটে সাবসেল পেয়েছিলে, 3s 3p 3d, এসে দুটো ইলেকট্রন থাকতে পারে, p তে 6 ইলেকট্রন থাকতে পারে আর d তে 10 ইলেকট্রন থাকতে পারে। এন সেলের জন্য তুমি চারটে সাবসেল পেয়েছিলে, 4s 4p 4d 4s, এসে দুটো ইলেকট্রন থাকতে পারে, p তে 6 d তে 10 f এ 14 ইলেকট্রন থাকে। ও সেলের জন্য একই রকম ভাবে 5s 5p 5d 5f, p এর জন্য 6s 6p 6d 6f। এদের ম্যাক্সিমাম ইলেকট্রন নাম্বার গুলো তুমি একই রকম ভাবে মাথায় লিখে দিতে পারো। দেখো এখানের মধ্যে তোমরা প্রত্যেকে জানতে, আরেকবার আমরা লিখে ফেললাম। তো ইলেকট্রন যখন ভর্তি হবে তাহলে আমরা বলেছি যে যার n প্লাস এল ভ্যালুজ কম, তার এনার্জি কম, সে আগে ভর্তি হবে। তো আমরা n প্লাস এল রুল কাজে লাগিয়ে দেখতে পেয়েছি যে কার এনার্জি অর্ডারটা আমরা পেয়েছি। দেখো এনার্জি অর্ডার, n প্লাস এল রুলকে কাজে লাগিয়ে আমরা কি এনার্জি অর্ডার পেয়েছি? দেখো এনার্জি অর্ডার পেয়েছি। কিরকম এনার্জি অর্ডার পেয়েছি ভালো করে দেখো। আমরা দেখেছি, আমরা একটা টেবিল করে নিই তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কি হয়েছে না হয়েছে। এখানে ধরো আমরা একটা সাবসেল করলাম, সাবসেলের নামগুলো লিখবো, সাবসেল। তারপরে ধরো ভ্যালু অফ এন, ধরো এন, এল আর এন প্লাস এল এর ভ্যালু কত হয় সেটা দেখবো। সাবসেলের মধ্যে যে সাবসেলটা আগে ভর্তি হয় সেটা হচ্ছে 1s সাবসেলটা আগে ভর্তি হয়। তারপরে যে সাবসেলটা ভর্তি হয় সেটা হচ্ছে 2s, তারপরে কে ভর্তি হয়? 2p, তারপরে 3s, তারপরে 3p। আমরা কিরকম করে পাচ্ছি দেখো, এই 1s কে যদি তুমি তীর মারো তাহলে আগে 1s ভর্তি হবে, তারপর 2s ভর্তি হবে, তারপর 2p, তারপর 3s ভর্তি হবে, তারপর 3p, তারপর 4s ভর্তি হবে, তারপর 3p 4p 5s, তারপর দেখো 4d 5p 6s। এরকম তীর মেরে মেরে তুমি দেখতে পারো, তীর মেরে মেরে তুমি দেখতেই পারো। বুঝতে পেরেছো? এরকম তীর মেরে মেরে তুমি দেখতে পারো যে প্রথম থেকে উপর থেকে তীর মেরে আসতে হবে। প্রথমে 1s ভর্তি হবে, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 3d, 3p এর পরে কিন্তু 4s, তারপরে 3d, তারপরে 4p, তারপরে 5s, 3p, তাহলে 3s এর পর 3p, 3p এর পরে কে ভর্তি হয়েছে? 4s, 4s এর পর কে ভর্তি হয়েছে? 4s এর পর বলো 3d, 3d, তারপরে কে ভর্তি হয়েছে? 3d এর পরে 3d এর পরে কে ভর্তি হয়েছে? দেখো 3d এর পরে 4p। তো এরকম করে চলতেই থাকবে। তো তুমি বলবে এই তো আমরা লিখে ফেললাম তীর মেরে, এখানে তো কোনো n প্লাস এল রুল লাগলো না। দেখা যাক এখানে n প্লাস এল রুল লাগছে কিনা সেটা আমরা দেখব। এই যে 1s সাবসেল, এই 1s সাবসেলের জন্য শিবাঙ্গিনী বলো n এর ভ্যালু কত? 1, এটা 1 আছে মানে 1 হবে। আর s এর ভ্যালু কত? না 0। কি করে পেলাম আমরা? আমরা আগেও বলেছিলাম l ইকুয়াল টু 0 হলে হয় s,
এল ইকুয়াল টু 0 হলে হয় এস, এল ইকুয়াল টু 0 হলে হয় এস, এল ইকুয়াল টু 1 হলে হয় পি, এল ইকুয়াল টু 0 হলে হয় এস, এল ইকুয়াল টু 1 হলে হয় পি, এল ইকুয়াল টু 2 হলে হয় ডি, আর এল ইকুয়াল টু 3 হলে হয় এফ। এটা আমরা আগে জেনেছি, এটা আমরা আগে থেকেই জানতাম। তো যেহেতু এটা এস, তাহলে এলটা 0, তাহলে এই দুজনকে যোগ করে দাও। যোগ করে কত হয় দেখো, এই দুজনকে আমরা যোগ করব। যোগ করে কত পাচ্ছ গো? 1 + 0 1, তাহলে 1 এস এর জন্য তোমরা 1 পেয়ে গেলে। 2 এস এর জন্য দেখো এনটা 2, এলটা 0, তাহলে এই দুজনকে যোগ করো। n + l কত হচ্ছে 2। তাহলে দেখতে পাচ্ছ 1 বড় না 2 বড়, 1 বড় না 2 বড়, 2 বড়, তাই জন্য 2 এস এর এনার্জি বেশি। আবার দেখো 2p এর জন্য কি হয়েছে দেখো, 2p এর জন্য একই রকম ভাবে দেখো n এর ভ্যালু 2 আর l এর ভ্যালু 1, এই দুজনকে অ্যাড করলে তুমি কত পাচ্ছ? 3। তো সেই জন্য এটা এটা পরে ইলেকট্রন ভর্তি হয়েছে, তার আগে 2s ভর্তি হয়েছে। তারপর আবার দেখো একই রকম ভাবে 3 এটা, এটা 0, s এর ভ্যালু, l এর ভ্যালু 0, তাহলে 3 পেয়েছো। 3p এর জন্য কত পেয়েছে দেখো, n এর ভ্যালু 3 আর l এর ভ্যালু 1, যোগ করতে তুমি কত পেয়েছো? 4 পেয়েছো। আবার দেখো 4s এর জন্য কি হয়েছে দেখো, 4s এর জন্য n এর ভ্যালু 4 আর s এর ভ্যালু কত? 0, এই দুজনকে যোগ করলে তুমি কত পাচ্ছ? 4 পাচ্ছ। আবার দেখো 3d এর জন্য দেখো n এর ভ্যালু 3 আর l এর ভ্যালু 2, যোগ করলে কত পাচ্ছ? 5 পাচ্ছ। 4p এর জন্য দেখো n এর ভ্যালু 4 আর l এর ভ্যালু 1, যোগ করলে কত পাচ্ছ? 5 পাচ্ছ। তাহলে আমরা প্রতিটা n প্লাস l এর ভ্যালু বের করে নিয়েছি, কিন্তু আমার এখানে মনের মধ্যে একটা কোশ্চেন জেগেছে। কি কোশ্চেন জেগেছে দেখো, এটা না হলে n এর ভ্যালু কম আছে, সেই জন্য সে আগে ভর্তি হয়েছে, তারপরে এ ভর্তি হয়েছে, তারপরে এ ভর্তি হয়েছে, এখানের মধ্যে ঠিক আছে। কিন্তু এই দুজনের ভ্যালু তো 3, এই দুজনেরই n প্লাস l 3, এই দুজনের মানে 2p আর 3s, এই দুজনেরই n প্লাস l ভ্যালু সেম, সেম n প্লাস l ভ্যালুস, সেম n প্লাস l ভ্যালুস। তাহলে 2p আগে কেন ভর্তি হয়েছে না, 2p এর n এর ভ্যালু কম আছে। যদি দুজনের n প্লাস l সেম হয়ে যায়, যার n এর ভ্যালু কম সে আগে ভর্তি হবে। যেহেতু 2p এর n এর ভ্যালু কম, সেই জন্য 2p আগে ভর্তি হয়েছে, তারপরে 3s ভর্তি হয়েছে। সিমিলারলি এখানে আমরা পেয়েছি দেখো যে 3p আর 4s এই দুজনেরও n প্লাস l এর ভ্যালু সেম, সেম n প্লাস l ভ্যালুস। তাহলে 3p আগে কেন ভর্তি হয়েছে না, 3p এর n এর ভ্যালু কম 3 আর এর n এর ভ্যালু 4, তাহলে অবভিয়াসলি 3 কম, সেই জন্য 3p আগে ভর্তি হয়েছে। আমাদের একটা কোশ্চেন দেয় অনেক সময় 4s আর 3d এর মধ্যে কে আগে ভর্তি হবে বা কে আগে ফেল হবে বলো, না অবভিয়াসলি 4s আগে ভর্তি হয়েছে, তারপর 3d ভর্তি হয়েছে। কেন না দেখো 4s এর n প্লাস l হচ্ছে 4 আর 3d এর n প্লাস l হচ্ছে 5, তাহলে অবভিয়াসলি আমার যেহেতু এর ভ্যালু বেশি, 3d এর ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু বেশি, তাই জন্য 3d পরে ভর্তি হয়েছে, 4s আগে ভর্তি হয়েছে। তাহলে দেখো আমরা যে এনার্জি অর্ডারটা পেয়েছি এখানে সেই অ্যারো দিয়ে দিয়ে, সেটা কিন্তু n প্লাস l রুল দিয়েও আমরা ভেরিফাই করে নিলাম যে প্রথমে 1s ভর্তি হবে, তারপরে 2s ভর্তি হবে, তারপর 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপর 3d, 4p, 5s, 4d, 5p, 6s, এরকম করে ভর্তি হয়ে যাবে। কি বুঝতে পেরেছো তোমরা? অবশ্যই তোমরা এনার্জি অর্ডারটা এইভাবে বের করতে পারো, বা ভুলে গেলে এরকম করে লিখে অ্যারো দিয়ে দিয়ে ক্রস দিয়ে তোমরা ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা বের করে নিতে পারো। এইভাবে আমরা এনার্জি অর্ডার পেয়েছি। তো এবার আমরা এনার্জি অর্ডার তো পেয়ে গেছি, একজনের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট লিখে দেখি। ধরো আমি তোমাকে ম্যাঙ্গানিজ 25 এর ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট লিখতে দিয়েছি। আমি বললাম ম্যাঙ্গানিজ 25 এর ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট কি হবে তুমি বলো তো? তুমি বলবে যে প্রথমে 1s ভর্তি হবে আর এসে দুটো ইলেকট্রন থাকবে, তারপর কি ভর্তি হবে 2s ভর্তি হবে, দুটো ইলেকট্রন থাকবে, তারপর কে ভর্তি হবে 2p ভর্তি হবে, 6টা ইলেকট্রন থাকবে, তারপরে কে ভর্তি হবে, তারপরে কে ভর্তি হবে 3s ভর্তি হবে, তার দুটো ইলেকট্রন থাকবে, তারপরে কে ভর্তি হবে 3p ভর্তি হবে, তার 6টা ইলেকট্রন থাকবে। তারপরেই দেখো 3p এর পরে কে আসছে 4s এসছে, তারপরে 4s ভর্তি হবে, 4s2, তাহলে মোট কটা ইলেকট্রন হয়ে গেল 2 2 4 16 12 18 20 হয়ে গেছে। তো তারপরেই ভর্তি হবে 3d। হ্যাঁ বলো 3d, 3d 5 হয়ে যাবে, ঠিক বলেছো। 3d তে তো ম্যাক্সিমাম 10 ইলেকট্রন থাকে, কিন্তু আমার কাছে আর 10 ইলেকট্রন নেই, আমার তো টোটাল 25 ইলেকট্রন। 25 ইলেকট্রনের মধ্যে এখান পর্যন্ত 20টা কমপ্লিট হয়ে গেছে, এখান পর্যন্ত আমাদের কি হয়েছে 20টা কমপ্লিট হয়ে গেছে। তাই জন্য এখান পর্যন্ত 20টা কমপ্লিট হয়েছে, এই জন্য এটা হচ্ছে কত 25 করার জন্য
3d5 করে দিয়েছি। কি করে দিয়েছি আমরা? 3d5। এইখান থেকে এইখান পর্যন্ত, এই যে এই জায়গাটা আগে আগে সাজিয়ে নিয়ে যাও, তারপরে তারপরে বলছি। তাহলে আগে সাজিয়ে নাও। সাজানোর সময় তোমার ডিটাকে শিফট করিয়ে এই জায়গাটা নিয়ে আসতে হবে, কেন সব থ্রি গুলোকে এক জায়গায় রাখতে হবে। 1s2, তারপরে 2s2 2p6, এটা ঠিক হয়ে গেল। তারপরে 3s2 3p6 3d5 হয়ে যাবে, তারপরেই হয়ে যাবে 4s2। তাই দেখো 3s2 3p6 3d5 সব এক জায়গায় চলে এলো। এটা আমাদের সাজানো হয়ে গেল। এইভাবে আমরা ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা লিখবো। তো এবার সমর্পণ বলছে যে আমি এটাকে নোবেল গ্যাসের কনফিগারেশনের রেসপেক্টে লিখবো। তো আমাদের এই জায়গাটা আমরা দেখব। এই জায়গাটা দেখো, আমাদের যে এই জায়গাটা, এইটা থেকে একদম আপ টু এখান পর্যন্ত হচ্ছে 18 ইলেকট্রন। আর এই 18 ইলেকট্রন কার অ্যাটমিক নাম্বার? না আর্গনের অ্যাটমিক নাম্বার। সেই জন্য আমি লিখে দিতে পারি যে আর্গন 18। আর্গন 18 লিখে দেওয়া মানে আমার এখান থেকে এখানের মতো লিখে দেওয়া হয়ে গেল। তারপরে 3d5 4s2 লিখে দিতে পারি। আর্গন 18 3d5 4s2 লিখে দিতে পারি। হ্যাঁ বলো। হ্যাঁ, যখন তুমি সব শিখে যাবে তখন তুমি এরকম করে করবে, কিন্তু এখন যখন ফার্স্ট লার্নিং করছো তখন এরকম করে লিখতে হবে, মানে আমাদের 1s 2s2 করে লিখতে হবে। তারপর যখন কমপ্লিটলি শিখে যাবে তখন তুমি এরকম করে অবশ্যই করবে। তাহলে এইভাবে আমরা ইলেকট্রন, বলো, তারপরে 2s ভর্তি হবে, তারপরে 2p6, তারপরে 3s2, তারপরে 3p6। কতগুলো ইলেকট্রন হলো দেখো, 2 2 4 16 12 18 হয়ে গেছে। তারপরে তো 3p এর পরে 3d না ভর্তি হয়ে 4s ভর্তি হয়, তাহলে 4s ভর্তি হবে। আর কিন্তু 4s এর দুটো ইলেকট্রন ধরে, কিন্তু আমার কাছে আর ইলেকট্রন নেই। আমার কাছে মোট 19 ইলেকট্রন আছে, এখান পর্যন্ত 18টা ইলেকট্রন হয়ে গেছে। সেই জন্য আর একটা ইলেকট্রন 4s কে দেবো, 4s1 হয়ে গেল। এটা অলরেডি সাজানোই আছে। আর যদি তুমি এটাকে নোবেল গ্যাসের রেসপেক্টে লিখতে চাও, এইখান থেকে এখান পর্যন্ত আর্গনকে বোঝায়, 18 ইলেকট্রন আর্গনকে বোঝায়। তাহলে আর্গন 18 4s1 এইভাবেও লিখতে পারো। হয়েছে তোমাদের? এবার বলো, ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা বোঝা গেছে, লিখেছো তোমরা? এবার এবার তুমি আয়রন Fe26 এর ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট লেখো। Fe26 এই ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট কি হয় বলো? প্রথমে তোমার 1s ভর্তি হলো, তারপরে 2s ভর্তি হলো, তারপরে 2p ভর্তি হলো, তারপরে 3s ভর্তি হবে, তারপরে 3p ভর্তি হবে, তারপরে 4s ভর্তি হবে। এখানে মধ্যে দেখো 2 2 4 16 12 18 20 20টা ইলেকট্রন হয়ে গেছে। তারপরেই 3d ভর্তি হবে, কিন্তু 3d তে আর 10 ইলেকট্রন থাকে, কিন্তু এখানে ম্যাক্সিমাম 6 ইলেকট্রন আছে আর অ্যাভেলেবল, সেজন্য একে 6 ইলেকট্রন দিয়ে দেবো। তাহলে 3d6 হয়ে গেল, 3d6। এটা যদি আমি সাজিয়ে নেই তাহলে পাচ্ছি কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 4s2 বলছি, সরি 4s2 নয়, 4s2 নয়, এটা কি হবে? আগে আমরা 3dটাকে আগে লিখে দেবো, 3dটাকে আগে লিখে দেবো, 3dটাকে আমরা কি করব? আগে লিখে নেব, 3d6 4s2। না, আমি এরকম করবো না, এখন আমি ইনার্ট গ্যাসের রেসপেক্টে এক্সপ্রেস করছি না। আমরা এখন দেখো, আমরা একে এদের নাম্বার অফ ইলেকট্রন বের করার চেষ্টা করবো, অড ইলেকট্রন বের করার চেষ্টা করবো। এই দেখো, এস এর কটা অরবিটাল আমরা আগে বলেছিলাম? এস এর একটাই অরবিটাল। তোমরা যদি ভুলে যাও আরেকবার বলে দিচ্ছি, এস এর একটাই অরবিটাল আছে, আর পির 3টে অরবিটাল আছে, px py pz। ডি সাবশেলের 5টা অরবিটাল আছে, 5টা অরবিটাল আছে, একটা দুটো তিনটে চারটে 5টা। এফ সাবশেলের 7টা অরবিটাল আছে, কটা অরবিটাল আছে? 7টা অরবিটাল আছে, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা। এটা কিন্তু তোমরা মনে রাখবে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ইলেকট্রন গুলো এটা যদি ভুলে গিয়ে থাকো, এটা কিন্তু তোমরা এখানে মনে রাখার চেষ্টা করবে। এটা যদি ভুলে গিয়ে থাকো, এটা কিন্তু মনে রাখবে যে এস সাবশেলে তোমার কটা অরবিটাল আছে? একটা অরবিটাল আছে। পি সাবশেলে কটা অরবিটাল আছে? পি সাবশেলে কটা অরবিটাল আছে? পি সাবশেলে আমার 3টে অরবিটাল আছে। পি সাবশেলে কটা অরবিটাল আছে? পি সাবশেলে আমার 3টে অরবিটাল আছে। ডি সাবশেলে 5টা অরবিটাল আছে। এফ সাবশেলে 7টা অরবিটাল আছে। এইটা হচ্ছে আয়রনের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট। আমরা এটা করে ফেলেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। সমর্পণ যেটা বলছে যে না, আমি এখান পর্যন্ত নিয়ে আর্গনকে লিখে দেবো, লিখে দিতেই পারো যে আর্গন 18 3d6 4s2 লিখবো, এটাও লিখতে পারো। কেন? এখান পর্যন্ত হচ্ছে আর্গনের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট। 18 অ্যাটমিক নাম্বার, নিয়ারেস্ট যে নোবেল গ্যাস সেটা হচ্ছে আর্গনের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট।
এখানে আর্গন 18 3d6 4s2 লিখতে পারো। বলো এখানে মধ্যে ডিসকাশনের বিষয় হচ্ছে হান্টস রুল। দেখো হান্টস রুল, তাহলে এখন আমাদের ডিসকাশনের বিষয় কি? হান্টস রুল। হান্টস রুল কি বলছে না, electron will occupy the degenerate orbitals in such a way as to contain maximum unpaired electron with parallel spin। তাহলে হান্টস রুল কি বলছে যে electrons will occupy degenerate orbitals in such a way that electron will occupy degenerate orbitals in such a way that electron will occupy degenerate orbitals in such a way that it can have maximum unpaired electron with parallel spin. It can have maximum unpaired electron with parallel spin. It can have maximum unpaired electron with parallel spin. তাহলে আবারও বলছি, ইলেকট্রন উইল অকুপাই ডিজেনারেট অরবিটালস ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ক্যান হ্যাভ ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রন উইথ প্যারালাল স্পিন। এটা হচ্ছে হান্টস রুল। হান্টস রুল স্টেটস দ্যাট ইলেকট্রন উইল অকুপাই ডিজেনারেট অরবিটালস ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ক্যান হ্যাভ ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রনস উইথ প্যারালাল স্পিন। তো সেটা কিরকম একটা এক্সপ্লেনেশন দিলে তোমরা বুঝতে পারবে। এক্সপ্লেনেশনটা দেখো, এক্সপ্লেনেশনটা বলছে যে ধরলাম একটা P3 সিস্টেম নিয়েছি, লেট এ P3 সিস্টেম, একটা P3 সিস্টেম মানে কি বিদ্যুৎ? P3 সিস্টেম মানে কি না, P সাবসেলে তিনটে ইলেকট্রন আছে। P সাবসেলে তিনটে ইলেকট্রন আছে। তো আমরা প্রত্যেকে জেনেছি যে P সাবসেলে তিনটে অরবিটাল থাকে। P সাবসেলে কটা অরবিটাল থাকে? তিনটে অরবিটাল, px py pz। তাহলে তিনটে অরবিটালে এই তিনটে ইলেকট্রন আমি কিভাবে দেবো? তো হান্টস রুল জানার আগে আমরা অনেক রকম পারমিউটেশন কম্বিনেশন মেথডের সাহায্যে বলতে পারি যে একে একটা সবাইকে একটা করে দিলাম, সবার স্পিন একই দিকে হলো, সবাই ক্লকওয়াইজ স্পিনে থাকলো। তো তখন আমাদের সমর্পণ বললো যে না, আমি একে প্যারালাল স্পিনে দেবো, একে আমি ক্লকওয়াইজ স্পিনে দেবো, একে অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনে দেবো, একে ক্লকওয়াইজ স্পিনে দেবো। তখন শিবাঙ্গিনী বলল যে না, আমি তিনটে ঘরের মধ্যে একটা ঘরে তো দুটো ইলেকট্রন থাকতে পারে, দুটো ইলেকট্রন একটা ঘরে রেখে দেবো, আর একটা ঘরে আর একটা ইলেকট্রন রাখবো। তো এরকম অনেকে অনেক রকম ভাবে বলবে। তখন হান্টস বসে বসে হাসছিল। হান্টস বললো যে না, তোমরা সবাই ভুল বলছো, শুধুমাত্র এইটা ঠিক। কোনটা ঠিক? না, তিনটে যখন ইলেকট্রন থাকবে তখন ওরা প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন ভর্তি হবে এবং সবগুলো একই স্পিনে থাকবে, তো সেইটাই ঠিক হবে। এখানেও সবাই একটা করে ইলেকট্রন পেয়েছে কিন্তু সবাই সেম স্পিনে নেই, সেই জন্য এটা ভুল হবে। আর এখানে কিন্তু সবাই আগে একটা করে পায়নি, তার আগেই ওরা পেয়ারিং আপ হয়েছে, এটা কোনোদিন হবে না। তো বলছে কি যে যখন ডিজেনারেট অরবিটাল মানে একটা সাবসেলে যে অরবিটাল গুলো থাকে সেইটা হচ্ছে ডিজেনারেট অরবিটাল। এই কথাটার মানে হচ্ছে একটা সাবসেলে যতগুলো অরবিটাল থাকে সেটা হচ্ছে তার ডিজেনারেট অরবিটাল। বুঝতে পেরেছো? যেমন পি সাবসেলে তিনটে অরবিটাল আছে, সেটা তার ডিজেনারেট অরবিটাল। এই তিনটে অরবিটালে তিনটে ইলেকট্রন এইভাবে আসতে পারে। সিমিলারলি আমি যদি তোমাকে P4 সিস্টেম দিতাম তাহলে হান্টস রুলকে কাজে লাগিয়ে আমরা বলতে পারতাম যে আগে প্রতিটাতে একটা করে ইলেকট্রন সেম স্পিনে দিয়ে দাও, তারপরে একটা ইলেকট্রন অপোজিট স্পিনে দিয়ে পেয়ারিং আপ হবে। তাহলে এরকম ভাবে হান্টস রুল বলতে পারো যে ইলেকট্রন in the subcell degenerate orbitals cannot be paired until each orbital gets single electron with parallel spin। মানে সমস্ত অরবিটাল আগে একটা করে ইলেকট্রন না পাওয়া পর্যন্ত তারা কখনোদিন পেয়ারিং আপ করতে পারবে না। যদি তার থেকে বেশি থাকে তখন তারা অপোজিট স্পিনে এসে পেয়ারিং আপ হবে। দেখো P4 সিস্টেমটা এইভাবে এসছে। ঠিক একই রকম ভাবে আমি ধরো তোমাকে D6 সিস্টেম দিয়েছি, D6 সিস্টেম।
D6 সিস্টেম দিয়েছি। ডি তে ম্যাক্সিমাম কটা অরবিটাল থাকে? ডি তে তো তোমরা জানো ডি সাবসেল হচ্ছে 5 ফোল্ড ডিজেনারেট, মানে ডি সাবসেলে 5টা অরবিটাল আছে, 1 2 3 4 5। এটা আমরা আগে থেকেই জেনেছি। এই 5টা অরবিটালে 6টা ইলেকট্রন কিভাবে থাকবে না, প্রথমে একে একটা ইলেকট্রন দেবো, তারপরে একে একটা ইলেকট্রন দেবো, তারপরে তারপরে আমরা একে একটা ইলেকট্রন দেবো, তারপরে একে একটা ইলেকট্রন দেবো, তারপরে একে একটা দেবো, তারপরে এখানে পেয়ারিং আপ করবো। তাহলে আনপেয়ার ইলেকট্রন দাঁড়িয়ে যাবে কত? তাহলে এইভাবে আমরা পেয়ারিং আপ করছি, আর এখানে 4জন ইলেকট্রন একা একা থেকে যাচ্ছে। তাহলে এখানে আনপেয়ার ইলেকট্রন হয়ে যাচ্ছে, আনপেয়ার ইলেকট্রন হয়ে যাচ্ছে 4। দেখতে পাচ্ছ? তাহলে আনপেয়ার ইলেকট্রন এখানে কিন্তু 4 হয়ে যাবে। তাহলে হান্স রুল কাজে লাগিয়ে আমরা এইভাবে কোনো সাবসেলে ইলেকট্রন গুলো অরবিটাল গুলোতে কিভাবে ঢুকবে সেটা আমরা বলতে পারবো। ডিজেনারেট অরবিটাল গুলো কিভাবে অকুপাই করবে সেটা কিন্তু আমরা হান্স রুল কাজে লাগিয়ে বলতে পারবো। তাহলে আমরা আব্বাও প্রিন্সিপাল থেকে কি পেলাম? প্রথম হচ্ছে আব্বাও প্রিন্সিপাল। আব্বাও প্রিন্সিপাল আমাদের কি বললো বলো? আব্বাও প্রিন্সিপাল আমাদের বললো যে 1s এর এনার্জি কম, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p ভর্তি হবে, তারপরে 4s ফিল আপ হবে, তারপরে 3d ফিল আপ হবে, তারপরে 4p ফিল আপ হবে, এবং ডট 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 চলতে থাকবে, তাই তো? এটা এনার্জি অলার সম্বন্ধে আব্বাও প্রিন্সিপাল আমাদের জানালো, এবং কোন অরবিটাল কোন সাবসেল আগে ভর্তি হবে সেটা আমরা জানতে পারলাম। এবার আসছে পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল কি বললো দেখো। পাউলিজ প্রিন্সিপাল কি বললো? পাউলিজ প্রিন্সিপাল বললো যে একটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, একটা ক্লকওয়াইজ স্পিনে থাকবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনে থাকবে। এবার হান্স রুল কি বললো? হান্স রুল বললো যে যদি তুমি ডিজেনারেট সাবসেল নাও, ধরো D5 সিস্টেম নিয়েছো, তাহলে ডিজেনারেট সাবসেলস গুলো, ডিজেনারেট অরবিটাল গুলো সিঙ্গলি ফিল্ড আপ না হওয়া পর্যন্ত উইথ প্যারালাল স্পিন তারা পেয়ারিং আপ করতে পারবে না। মানে D5 সিস্টেমে ডি অরবিটালের 5টা, ডি সাবসেলের 5টা অরবিটালে আগে একটা করে ইলেকট্রন ভর্তি হবে, তারপর যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তাহলে পেয়ারিং আপ হবে। মানে D5 এ 5টা ইলেকট্রন 5টাই আনপেয়ার হিসাবে থাকবে। আর যদি তোমাকে D6 সিস্টেম দেই, D6 সিস্টেমে 5টা অরবিটাল যে তুমি পেয়েছো তার মধ্যে সবাইকে আগে একটা করে প্যারালাল স্পিনে ভর্তি করবে, তারপর যে 6 ইলেকট্রনটা আবার পেয়ারিং আপ করবে ফার্স্ট অরবিটালে এসে। তাহলে এখানে আনপেয়ার ইলেকট্রন 4টে দাঁড়িয়ে যাবে। তাহলে এইভাবে এটা বলেছে হান্স রুল। বলো হান্স রুল, পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল আর আব্বাও প্রিন্সিপালের সামারি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো? হয়েছে? মানে আনপেয়ার ইলেকট্রন বের করার চেষ্টা করবো। ধরো ভ্যানাডিয়াম 23 বললো এর এর তোমরা এ বার করো, আনপেয়ার ইলেকট্রন নাম্বার বের করো। তো সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আগে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা করে ফেলি। ভ্যানাডিয়ামে প্রথমে তাহলে 1s ভর্তি হবে, তারপরে 2s ভর্তি হবে, তারপরে 2p ভর্তি হবে, তারপরে 3s ভর্তি হবে, তারপরে 3p ভর্তি হবে, তারপরে 4s ভর্তি হবে, তারপরে 3d3 আসবে। এটা আমরা পেয়েছি। এর মধ্যে 20, আর তারপরে d তে 3টে ইলেকট্রন আছে। এবার তুমি সাজিয়ে নেবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d3 হয়ে যাবে, তারপরে 4s2 হয়ে যাবে। তো এইখানে বন্ধু দেখো প্রতিটা অরবিটাল আমি ভেঙে ভেঙে দেখবো। এখানে দুটো ইলেকট্রন ছিল, দুটো ইলেকট্রন পেয়ারিং আপ করে আছে, এখানে দুটো ইলেকট্রন পেয়ারিং আপ আছে, পি তে তোমার 3টে অরবিটাল আছে, প্রতিটাই পেয়ার আপ আছে, 6টা ইলেকট্রন, প্রতিটাতে দুটো করে ইলেকট্রন আছে, এইগুলো পেয়ার আপ করে আছে। এই পি তেও তোমার 6টা ইলেকট্রন এখানে পেয়ারিং আপ হয়ে আছে। কিন্তু ডি তে তোমার 5টা ঘরের মধ্যে মাত্র 3টে ইলেকট্রন আছে, সবাইকে আগে একটা করে দিতে হবে, দিতেই তোমার শেষ হয়ে গেছে, আর দুটো ফাঁকা পড়ে আছে, আর এসে দুটো ইলেকট্রন আছে। তাহলে দেখো আমার এখানে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কত? নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। কেন? এই 3টে হচ্ছে আনপেয়ার ইলেকট্রন আছে। তোমাকে এতটা দেখাতে হবে না, তুমি সবসময় লাস্টের যে সেলগুলো, মানে ডি আর ওই লাস্টের যে মানে ভ্যালেন্স সেলটা থেকে এরকম অরবিটাল করে তুমি যদি দেখাতে পারো, তাহলে তুমি কিন্তু অড ইলেকট্রন পেয়ে যাবে। কতগুলো অড ইলেকট্রন আছে বা কতগুলো আনপেয়ার ইলেকট্রন আছে তুমি কিন্তু এইভাবে ক্যালকুলেট করতে পারবে। তাহলে আমরা বলতে পারি ভ্যানাডিয়ামে একটা অ্যাটমে 3টে আনপেয়ার ইলেকট্রন আছে। অ্যাবনর্মাল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট, ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট।
অ্যাবনর্মাল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে ফেলি। বেশ কিছু জায়গায় অ্যাবনর্মালিটি আছে, নর্মাল রুলসটা সে ফলো করেনি। বেশ কিছু জায়গায় কি হচ্ছে, নর্মাল রুলস সে ফলো করেনি। সেই অ্যাবনর্মাল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা কি হতে পারে তোমরা একটু দেখার চেষ্টা করো। ধরো আমি তোমাকে কপার বা ধরো ক্রোমিয়ামের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট লিখছি, ক্রোমিয়াম 24 এর ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট লিখতে দিয়েছি। যখন লিখতে দিলাম তখন তোমরা কি করে লিখলে, নর্মাল প্রসিডিউরে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা লিখে ফেলবে। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তারপরে এখানে মধ্যে 20 হয়ে গেছে, তারপর ডি তে 4 দিয়ে দিবে। এখানের মধ্যে হবে তো, হ্যাঁ কি না বলো শ্রেয়া? এখানের মধ্যে হবে? বিদ্যুতি বিদ্যুতি এটা হবে তো? আচ্ছা সমর্পণ বলো, এটাই কি ঠিক হবে? সমর্পণ এটাই হওয়া উচিত, তারপরে তুমি সাজিয়ে নেওয়া উচিত, হ্যাঁ কি না সমর্পণ? কিন্তু এটা হবে না। দিস ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট ইজ ফলস। কেন? না না, আচ্ছা সেটা আবার আর্গন করছে। আর্গনের কথা আমি বলছি না, আমি তোমাকে যেটা বলছি যে এমনি নর্মাল, হ্যাঁ নর্মাল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট দেখো, যে এই জায়গাটায় আমাদের কিন্তু একটা এক্সেপশনাল ইলেকট্রনিক বা অ্যাবনর্মাল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট আসবে। তুমি বলবে কি অ্যাবনর্মাল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট? না বলছি আমাদের একটা হান্স রুলের একটা এক্সটেনশন রুলস আছে, সেটা বলছে যে কি, যে তোমাদের এই জায়গাটা তুমি লিখতে পারো যে হাফ ফিল্ড এন্ড ফুল ফিল্ড অ্যারেঞ্জমেন্ট, হাফ ফিল্ড বা তার সাবসেলস, এটা লিখতে পারো দ্য সাবসেলস হ্যাভিং half filled or full field arrangement, half filled or full field arrangement has extra stability than other arrangement, extra stability than other arrangement বলছে other than other arrangement, half filled and full filled orbital have extra stability than other arrangement। হ্যাঁ ঠিক বলছো, যে আবারও বলছি যে সাবসেলস হ্যাভিং হাফ ফিল্ড অর ফুল ফিল্ড অ্যারেঞ্জমেন্ট হ্যাজ এক্সট্রা স্টেবিলিটি দেন আদার অ্যারেঞ্জমেন্ট, এক্সট্রা স্টেবিলিটি দেন আদার অ্যারেঞ্জমেন্ট। তুমি যদি লক্ষ্য করো যে এই জায়গাটায় তুমি যদি দেখার চেষ্টা করো, তাহলে দেখতে পাবে যে যদি একটা ইলেকট্রন এই এস থেকে জাম্প করে এখানে আসতে পারে, তাহলে S1 হয়ে যাবে আর 3d5 হয়ে যাবে, তার স্টেবিলিটি কিন্তু বেশি হয়ে যাবে। সেই জন্য এই যে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট হবে 1s2 2s2 2p6 3s2 3p6, আর এই জায়গাটা হয়ে যাবে 4s1 3d5 হয়ে যাবে। কারণ ডি তে ম্যাক্সিমাম 10 ইলেকট্রন ধরে, 10 এর হাফ কত 5, এই জন্য এখানে 5 হয়েছে। আর এস এ ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ধরে, তার হাফ কত 1, ফলে এস আর ডি এই দুজনেই হচ্ছে হাফ ফিল্ড হয়ে যাচ্ছে। ফলে হাফ ফিল্ড অ্যারেঞ্জমেন্টের তোমার এক্সট্রা স্টেবিলিটি তুমি পেয়ে গেছো। তাহলে কি যাবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1, এটা হয়ে যাবে। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট কি দাঁড়িয়ে গেল 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1 হয়ে যাবে। বুঝতে পেরেছো কেন d5 আর 4s1 হলো? তার কারণ হচ্ছে ডি তে ম্যাক্সিমাম 10 ইলেকট্রন থাকে, তার হাফ হচ্ছে 5, আর এস এ ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকে, তার হাফ হচ্ছে 1। সেই জন্য একটা এস থেকে একটা ইলেকট্রন ডি তে জাম্প করেছে, এবং আমরা যে ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট পেয়েছি সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। এটা হচ্ছে তোমার ক্রোমিয়ামের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে তোমার ক্রোমিয়ামের ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট। আর এখানে দেখো নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কত দাঁড়িয়ে যাবে দেখো। ডি তে তো তুমি জানো 5টা ঘর আছে, প্রতিটাতে তুমি একটা করে ইলেকট্রন দাও, আর এসে দেখো একটা ইলেকট্রন দাও, মোট 6টা ইলেকট্রন হয়ে গেল। তার নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন হয়ে গেল কত 6 হয়ে গেল। এখানে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন ইকুয়াল টু 6 হয়ে গেল। তাহলে এখানে কিন্তু নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কত হয়ে গেল 6, কারণ d5 ডির 5টা অরবিটাল আছে, 5টা অরবিটালে 5টা ইলেকট্রন আছে, আর এস এর একটা অরবিটালে একটা ইলেকট্রন আছে, মোট 6টা আনপেয়ার ইলেকট্রন দাঁড়িয়ে গেল। এইভাবে তুমি ক্রোমিয়ামের অ্যাবনর্মাল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছো। বলো করা হয়েছে? মানে অ্যাবনর্মাল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট হতে পারে। কপার 29 এর ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট দেখো কি হয়, 1s2 2s2 2p6
3s2 3p6 4s আর 3d লিখছে দেখো। তাহলে আমার হওয়া উচিত ছিল 4s2 3d9, তাহলে এখন তো 20 হয়ে গেল, 29 হয়ে গেল, কিন্তু এটা ভুল হয়ে গেল। তাহলে ঠিকটা কি? ঠিকটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 আর 3d10। তুমি বলবে কেন এটা হলো এরকম? না, হাফ ফিল আর ফুল ফিল অরবিটালের জন্য। ডি এখানে ফুলফিল হয়ে গেল আর এসটা এখানে হাফ ফিল হয়ে গেল, সেই জন্য এরকম অ্যারেঞ্জমেন্টটা হলো। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1 সাজিয়ে নিতে হবে। আবার ডিটাকে তুমি জাম্প করে এখানে নিয়ে চলে আসবে, নিয়ে এসে আমরা সাজিয়ে ফেললাম। এখানে আনপেয়ার ইলেকট্রন কত হলো দেখো, ডিতে তো 5টা ঘর, 5টা ঘরে 10টা ইলেকট্রন আছে, তাহলে প্রতিটা ঘরে তোমার দুটো করে ইলেকট্রন আছে, প্রতিটা ঘরে তোমার দুটো করে ইলেকট্রন আছে, তাহলে এটা কমপ্লিটলি ফিল্ড আছে। প্রতিটা ঘরে তোমার দুটো করে ইলেকট্রন আছে মানে কমপ্লিটলি ফিল্ড আছে। আর এসে তোমার একটা ইলেকট্রন আছে, তাহলে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কত হয়ে গেল? 1। আনপেয়ার ইলেকট্রন ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা কপার ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট লিখে ফেলবে। তাহলে এরকম ভাবে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড অরবিটাল যদি হওয়ার প্রবাবিলিটি থাকে, তাহলে কিন্তু হাফ ফিল্ড এন্ড ফুল ফিল্ড অরবিটালের স্টেবিলিটি বেশি হওয়ার জন্য ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট কিছুটা চেঞ্জ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। তো এই ধরনের কেসগুলোকে আমরা বলছি অ্যাবনর্মাল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট। এই ধরনের কেসগুলোকে আমরা কি বলছি? অ্যাবনর্মাল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট। তোমরা অ্যাবনর্মাল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট বুঝতে পেরেছো? বলো, বোঝা গেছে? হোয়াট ইজ দ্য কজ অফ এক্সট্রা স্টেবিলিটি অফ, ভিডিওটা দেখা যায় রেকর্ডিং হচ্ছে। হোয়াট ইজ দ্য কজ অফ, এবার আমরা এটা আলোচনা করবো, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য কজ অফ এক্সট্রা স্টেবিলিটি অফ, এক্সট্রা স্টেবিলিটি অফ হাফ ফিল্ড and completely filled subcells। তাহলে সমাপন বলতে পারবে যে হাফ ফিল্ড বা কমপ্লিটলি ফিল্ড সাবসেলস এর এক্সট্রা স্টেবিলিটি কেন আছে? কেন সে, তুমি বলতে পারবে? হ্যাঁ, অবশ্যই। দেখো, এটা 1 নম্বর কারণ হচ্ছে গ্রেটার এক্সচেঞ্জ এনার্জি। কি বললাম? গ্রেটার এক্সচেঞ্জ এনার্জি, এক্সচেঞ্জ এনার্জি, গ্রেটার এক্সচেঞ্জ এনার্জি। আর 2 নম্বর কারণ হচ্ছে সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট, সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট। তাহলে আমাদের দুটো কারণের জন্য এদের এক্সট্রা স্টেবিলিটি আছে। তো কারণটা কি? 1 নম্বর হচ্ছে গ্রেটার এক্সচেঞ্জ এনার্জি, আর 2 নম্বর হচ্ছে সিমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট। গ্রেটার এই বলো, আমি যেটা বলছি সেটা লেখো, এক্সচেঞ্জ এনার্জি বলে এই জিনিসটা লেখো, এক্সচেঞ্জ এনার্জি। আমাদের আগেরটা মুছে গেছে কোনো কারণে। এক্সচেঞ্জ এনার্জি দেখো, the amount of energy released, the amount of energy decreased, the amount of energy decreased, the amount of energy decreased when two electron, when amount of energy decreased or released, যা বলতে পারো, decreased when two electron with parallel spin exchange their position in same subcell is called exchange energy, and such pair of electron is called exchange pair, and such pair of electron is called exchange pair।
and such pair of electron is called exchange pair. বলছে higher the number of exchange pair, higher will be the stability of the atom arrangement. Higher the number of exchange pair, higher the number of exchange pair in an arrangement, higher the number of exchange pair, higher will be the stability, higher will be the stability, higher will be the stability of the electronic arrangement, stability of electronic arrangement. Higher the number of exchange pair, higher will be the stability of exchange pair. Stability of exchange pair, higher will be the stability of electronic arrangement, electronic arrangement. আবারও বলছি যে এক্সচেঞ্জ পেয়ার যত বেশি থাকবে সেই ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টের স্টেবিলিটি বেশি হবে। তাহলে এক্সচেঞ্জ পেয়ার পাবো কি করে? না এক্সচেঞ্জ পেয়ার নাম্বার অফ এক্সচেঞ্জ পেয়ার যেটাকে বলছি, নাম্বার অফ এক্সচেঞ্জ পেয়ার ইকুয়াল টু NC2। তাহলে আমি যদি ফ্যাক্টরিয়ালে বলি তাহলে n ইন্টু n মাইনাস 1 বাই 2, n into n minus 1 by 2, n into n minus 1 by 2. n is the number of electron with same spin, n is the number of electron with same spin. তোমরা কি দেখতে পেয়েছো এটা? বলো। তাহলে আমরা কি বলতে পারি, যার এক্সচেঞ্জ পেয়ার বেশি আছে তার কি হবে, স্টেবিলিটি বেশি হবে। সবার পর এটা লিখেছো যে the amount of energy decreased when two electrons with parallel spin exchange their position in same subshell is called exchange energy, and such pair of electron is called exchange pair. ঠিক আছে? তো higher the number of exchange pair in an arrangement, higher will be the stability. তো আমরা সেই এক্সচেঞ্জ পেয়ারকে আমরা ক্যালকুলেট করতে পারি একটা ফর্মুলা দিয়ে, n into n minus 1 by 2 এই ফর্মুলা দিয়ে। আচ্ছা, আমাদের ধরো আমি তোমাকে একটা 3d4 4s2 অ্যারেঞ্জমেন্ট দিয়েছি। আমি বলেছিলাম যখনই তুমি 3d4 4s2 অ্যারেঞ্জমেন্ট পাবে সেটাকে তুমি চেঞ্জ করে 3d5 4s2 করে নেবে। কেন? না 4s1 করে নেবে, সরি 4s1 করে নেবে। তুমি বলছো কেন? না এই অ্যারেঞ্জমেন্টটা বেশি স্টেবল, এটা আমরা বলেছিলাম তো ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টে। তো কেন এটা? তো এইটা জানার জন্য আমাদের কিন্তু এক্সচেঞ্জ এনার্জি বা এক্সচেঞ্জ পেয়ার বার করতে হবে। 3d4 4s2 arrangement is less stable than this, then কি হচ্ছে বলো, দেন দিস। তাহলে এটা লেস স্টেবল, এটা মোর স্টেবল। ওয়াই? কেন বলো, কারণটা কি বলতে হবে? ওয়াই? এটা আমরা প্রত্যেকটার জন্য এক্সচেঞ্জ পেয়ার বার করব। 3d4 4s2 এটার জন্য আমি আগে অ্যারেঞ্জমেন্টটা দেখি। দেখো d4 মানে d তে তোমার 5টা ঘর ছিল, 1 2 3 4 5, 5টার মধ্যে 4টে ইলেকট্রন আছে, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, আর এসে দুটো ইলেকট্রন ছিল, দুটো ইলেকট্রনই আছে। এবার এর এক্সচেঞ্জ পেয়ারটা বার করব। এই যে 3d4 এর এক্সচেঞ্জ পেয়ারটা দেখি। এক্সচেঞ্জ পেয়ার ইকুয়াল টু কি হবে? আমরা ফর্মুলা পেয়েছিলাম n ইনটু n মাইনাস 1 বাই 2। এখানে nটা কত দেখো, nটা 4, চারটে আছে, চারটে ইলেকট্রন উইথ সেম স্পিন আছে। তাহলে 4 ইনটু 4 মাইনাস 1 বাই 2 করলে কত হয় গো? 4 ইনটু 3 বাই 2 করলে কত হয় গো? 6 হয়। তাহলে কত পেয়েছো তোমরা? 6 পেয়েছো তোমরা? বলো। এর 3d5 4s1 এর জন্য আমরা দেখব এর এক্সচেঞ্জ পেয়ার কত হয়। এখানে তো তোমার 5টা সাবসেল ছিল, 5টা সাবসেলে 5টা ইলেকট্রন রাখলাম, আর এসে একটা আছে। তো এইখানে দেখো এক্সচেঞ্জ পেয়ার কটা হচ্ছে। এক্সচেঞ্জ
পেয়ার। এক্সচেঞ্জ পেয়ার কত না nc2 মানে n ইনটু n মাইনাস 1/2 n ইনটু n মাইনাস 1/2 n ইনটু n মাইনাস 1/2 সেটা কি হবে দেখো n ইনটু n মাইনাস 1/2 n টা এখানে কত 5 5টা ইলেকট্রন আছে এখানে 5 তাহলে 5 ইনটু 5 মাইনাস 1/2 ইকুয়াল টু কত হয়ে গেল 10। তাহলে কার এক্সচেঞ্জ পেয়ার বেশি শ্রেয়া কার এক্সচেঞ্জ পেয়ার বেশি বলো কার এক্সচেঞ্জ পেয়ার বেশি বলো 4s1 সেই জন্যই 3d4 4s2 টা চেঞ্জ হয়ে গিয়ে 3d5 4s1 হয়ে যায়। তাহলে সেই জন্য আমরা বলতে পারি therefore 3d5 4s1 ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট ইজ মোর স্টেবল। শিবাঙ্গিনী বুঝতে পেরেছো শিবাঙ্গিনীর পার্টটা তোমাকে বলতে হবে নাকিব অ্যারেঞ্জমেন্ট ইজ মোর স্টেবল এখান মতো তোমরা লিখে নাও। তাহলে একটা অ্যারেঞ্জমেন্ট আমরা এক্সচেঞ্জ পেয়ার দিয়ে আলোচনা করলাম 3d4 4s2 এই অ্যারেঞ্জমেন্টটা থেকে 3d5 4s1 কেন বেশি স্টেবল সেটা আমরা এক্সচেঞ্জ পেয়ারের রেসপেক্টে এক্সপ্লেইন করলাম। ঠিক আছে হয়েছে তোমাদের এটা বলো তোমাকে আমি বললাম 3d10 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 না 3d 3d9 নেব আমরা অ্যাকচুয়ালি 3d10 না 3d9 3d9 4s2 is less stable less preferred than by is not preferred less না লিখলে পর is not preferred but 3d10 4s1 is preferred electronic arrangement. Why কেন বলো দেখা যাক ক্যালকুলেশন করে দেখাও আমাকে বাহ কিরকম ক্যালকুলেশন করলে তুমি এত তাড়াতাড়ি মুখে মুখে না খাতায় করো 5টা আছে 1 2 3 4 5 1 2 হ্যাঁ গুড গুড তুমি করেছো অন্যদের করতে দাও 5 6 7 8 9 আর 4s2 আছে দুটো ইলেকট্রন আছে তাহলে এর এক্সচেঞ্জ পেয়ার কত হবে এইটা জন্য এক্সচেঞ্জ পেয়ারটা দেখি আমি শুধু ডির জন্য ক্যালকুলেট করছি এক্সচেঞ্জ পেয়ার এই এক্সচেঞ্জ পেয়ার কত হবে তোমরা কেউ ক্যালকুলেশন করেছো সমর্পণের মতন সমর্পণ বলছে একটা ঠিক কি ভুল আমরা এখন দেখে নেব তোমরা কি কেউ ক্যালকুলেশন করতে পারবে এক্সচেঞ্জ পেয়ারটা কত হতে পারে অবশ্যই পারবে চেষ্টা করো এই দেখো 5টা ইলেকট্রন ক্লকওয়াইজ প্লেনে আছে তাহলে 5 ইনটু 5 মাইনাস 1/2 প্লাস 4টে ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ প্লেনে আছে তাহলে ওরাও ওদের পজিশনটা এক্সচেঞ্জ করতে পারবে 4 ইনটু 4 মাইনাস 1/2 তাহলে করলে কত হচ্ছে দেখো তো 5 ইনটু 5 মাইনাস 1/2 মানে এটা হচ্ছে 50 প্লাস এটা কত হচ্ছে 4 ইনটু 3/2 মানে 6 এটা কত হচ্ছে 56 সমাপন 56 বেরিয়েছিল সমাপন কত বলো আর 5 4 20 5 2 10 আচ্ছা আমরা কি ক্যালকুলেশন ভুল করে ফেললাম হ্যাঁ 5 4 না না আমরা ক্যালকুলেশন ভুল করতেই পারি এটা তো ক্যালকুলেশন ভুল হয়েছিল 5 ইনটু 5 মাইনাস 1/2 বললে কত হয় 5 4 20/2 মানে 10 হবে তো এটা 10 আর এটা কত হবে 4 3 12/2 মানে 6 মানে এটা কত হলো 16 হয়েছে কত হয়েছে 16 এক্সচেঞ্জ পেয়ার তুমি কত পেয়ে গেলে 16 পেয়ে গেলে এক্সচেঞ্জ পেয়ার কত পেয়ে গেলে 16 আবার একটা দেখো এবার আমরা 3d10 4s1 এটাকে নিয়ে দেখবো 3d10 4s1 মানে তুমি জানো ডি তে 5টা ঘরের 5টাই ভর্তি আছে 2 4 হ্যাঁ দুটো ইলেকট্রন এখানে আছে এখানে দুটো এখানে দুটো এখানে দুটো
এখানে দুটো, আর এসে দুটো আছে। তাহলে এর এক্সচেঞ্জ পেয়ার কত হবে? এর এক্সচেঞ্জ পেয়ার কত হবে? না, হ্যাঁ এসে একটা হবে, ঠিক বলেছে, এসে তো একটা হবে। তাহলে আমরা দুটো লিখে দিলাম কেন? ওয়াই দুটো কেন হবে? হ্যাঁ, দুটো ইলেকট্রন এখানে আছে, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, আর এসে দুটো আছে। তাহলে এর এক্সচেঞ্জ পেয়ার কত হবে? এর এক্সচেঞ্জ পেয়ার কত হবে? না, হ্যাঁ এসে একটা হবে, ঠিক বলেছে, এসে তো একটা হবে। তাহলে আমরা দুটো লিখে দিলাম কেন? ওয়াই দুটো কেন হবে? এখানে একটা ইলেকট্রন থাকবে। তাহলে এক্সচেঞ্জ পেয়ার কত হবে? এটা 5 ইন্টু 5 মাইনাস 1/2 প্লাস 5 ইন্টু 5 মাইনাস 1/2। তাহলে কত হলো? 5 ইন্টু 5 মাইনাস 1/2 প্লাস 5 ইন্টু 5 মাইনাস 1/2। তাহলে কত হলো বলো? তাহলে কত হচ্ছে তোমার? 20। তাহলে এটা কত হয়েছে তোমার? 20। আবারও বলছি যে তোমরা যদি 3D10 4s1 নাও, তার জন্য তুমি যদি ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট বের করতে চাও, তার যদি এক্সচেঞ্জ এনার্জি বের করতে চাও, তাহলে এর দুটো, দুটো চারটে, ছটা, সবগুলো পেয়ারিং অবস্থায় আছে, আর এখানে একটা আনপেয়ার ইলেকট্রন আছে। এর এক্সচেঞ্জ পেয়ার কত? এর এক্সচেঞ্জ পেয়ার কত? এর এক্সচেঞ্জ পেয়ার, এর আমরা কি বার করব? এক্সচেঞ্জ পেয়ার। এক্সচেঞ্জ পেয়ার কত হবে? 5 ইন্টু 5 মাইনাস 1/2 প্লাস 5 ইন্টু 5 মাইনাস 1/2 ইকুয়াল টু তোমার হয়ে যাবে 10 প্লাস 10 ইকুয়াল টু 20। তারপর 16 এর 20। তাহলে আমরা বলতে পারি therefore 3D10 4s1 electronic arrangement is preferred. Electronic arrangement is preferred. Is preferred. ঠিক আছে, সেই জন্য আমরা 3D10 4s1 ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টটা প্রেফার করব। তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো? এই কারণে আমরা এক্সচেঞ্জ পেয়ার এই ব্যাপারটা বুঝতে পেরেছি। এক্সচেঞ্জ পেয়ারের রেসপেক্টে কেন এই অ্যাবনর্মাল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সেটা নিশ্চয়ই বোঝা গেছে। বলো সুদীপ, বুঝতে পেরেছো? সুদীপ, সুদীপ বোঝা গেছে? সুদীপ, আচ্ছা যাই হোক, আমরা এর পরেরটাতে যাবো। এখানের মধ্যে সবাই লিখে নিয়েছো? সবাই কি এখান পর্যন্ত লিখে নিয়েছো? বলো বলো, এখান পর্যন্ত সবাই লিখেছো? হ্যাঁ বলো। তাহলে এইসব কারণে আমরা অ্যাবনর্মাল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট পেয়েছি। তোমরা নিশ্চয়ই আজকের ক্লাসটা আমরা এখান পর্যন্তই রাখবো। আজকের ক্লাসটা আমরা এখান পর্যন্তই রাখবো। যেটা বলছিলাম